আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো পড়ার সাথে সাথে কিন্তু আমাদের সৃজনশীলের খ নাম্বারের প্রস্তুতিও হয়ে যাবে। চলো কি বলছে প্রথম প্রশ্নটায়, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? আয়োডিন এটা জানি হচ্ছে আমরা যে খনিজ লবণগুলা খাদ্যের সাথে গ্রহণ করি সেখানেই আমরা হচ্ছে এই আয়োডিন, তারপর সোডিয়াম, পটাশিয়াম, এই যে খনিজ উপাদানগুলো এগুলা মানে গ্রহণ করতেছি আর কি, আমাদের দেহে চলে আসতেছে। এখন আয়োডিন যদি তুমি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ না করো খাদ্য হিসেবে, সেক্ষেত্রে আমাদের কি অসুবিধা হবে, কোন রোগটা হবে? এটা হচ্ছে আমাদের গলগণ্ড রোগ হইতে আমরা দেখি। গলগণ্ড যেটা আরেকটা নাম হচ্ছে তোমার গয়টার। এই যে রোগটা, এটা হইলে কি হয়, আমাদের থাইরয়েড গ্রন্থিটা অনেক বেশি ফুলে যায়। থাইরয়েড গ্রন্থি গলার এই জায়গায় অবস্থান করতেছে, এটা যখন ফুলে যাচ্ছে গলাটা এরকম মানে পুরা থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়ার যে রোগটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে গলগণ্ড। তাহলে আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থির ফুলে যাওয়া অর্থাৎ গলগণ্ড রোগ হয়। তাহলে আয়োডিনের অভাবে কোন রোগ হয়, একদম এক্সাক্ট যে প্রথম কথাটা, যে কোন রোগের নাম হচ্ছে গলগণ্ড বা গয়টার, সেটাই তুমি প্রথম লাইনে লিখে দিবা। এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক যে প্যারাটা। তারপরের প্যারাটা হবে অনুধাবনমূলক। এখানে তুমি থাইরয়েড নিয়ে আরও কথাবার্তা বলবা, যেখানে খাবারে আয়োডিনের অভাবে গয়টার বা গলগণ্ড রোগ হইতে পারে। এই থাইরয়েড গ্রন্থির বিভিন্ন ধরনের ফোলা, এটাই হচ্ছে আমাদের মানে এই গলগণ্ড হওয়ার মেইন যে লক্ষণটা। এখন এটা হওয়ার কারণ হচ্ছে তুমি আয়োডিন জাতীয় খাবার যদি কম খাও, সেক্ষেত্রে কাদের এটা বেশি হইতে দেখি আমরা, বাংলাদেশের যে উত্তরবঙ্গের মানুষজনের এই রোগটা বেশি হয়। কি জন্য? কারণ দক্ষিণে তো তোমার বঙ্গোপসাগর আছে, সাগরের পানি লবণাক্ত, সেক্ষেত্রে ওই যে মাটিও হচ্ছে তোমার লবণাক্ত থাকে। তারপরে কিন্তু উত্তরবঙ্গে যেই মানুষজন থাকে ওদের তো হচ্ছে মাটিতে লবণ থাকে না, সেক্ষেত্রে ওরা যদি খাদ্য হিসেবে আয়োডিনটা গ্রহণ না করে, তাদের কিন্তু মানে এই গলগণ্ডটা হওয়ার যেই মানে প্রবণতা, এটা আমরা বেশি দেখতে পাই। তাহলে দক্ষিণাঞ্চলের মানুষদের এটা কম হবে। এবং পার্বত্য অঞ্চলে যারা আছে, ধরো তুমি দক্ষিণাঞ্চলে অবস্থান করতেছো কিন্তু পাহাড়ে বসবাস করো, সেক্ষেত্রে পাহাড় তো তোমার সমুদ্রর যে পৃষ্ঠ থেকে অনেক বেশি উপরে, যার জন্য লবণাক্ততা ওই পাহাড়ের চূড়ায় হচ্ছে যাইতে পারে না, বা পাহাড়ে হচ্ছে থাকে না সেই মাটিতে। সেক্ষেত্রে ওই পার্বত্য অঞ্চলের মানুষজনের এবং উত্তরবঙ্গের মানুষজনের হচ্ছে এই গলগণ্ড বা গয়টার হইতে আমরা বেশি দেখি। থাইরয়েড থেকে একটা হরমোন নিঃসৃত হয়, ওই হরমোনটার নাম হচ্ছে থাইরক্সিন হরমোন। থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটা আমাদের শরীরের বৃদ্ধি, বিকাশ এবং বিপাক নিয়ন্ত্রণ করে, অনেক সময় যৌন লক্ষণ প্রকাশেও সাহায্য করে। সেক্ষেত্রে এই যে থাইরক্সিন হরমোনটা এই কাজগুলো যে করতেছে, কিন্তু আয়োডিনের অভাবে কি হবে, এই থাইরয়েড গ্রন্থিতে যখন ফুলে যাবে তখন ঠিকমতো হরমোন নিঃসৃত হইতে পারবে না। এখন হরমোন নিঃসৃত হইতে না পারলে আয়োডিনের অভাবে এই থাইরয়েড গ্রন্থিটা কি করবে, অতিরিক্ত কাজ করার চেষ্টা করবে, কারণ সে ওই যে হরমোন দিয়ে হচ্ছে সহজে ওই কাজটা করতে পারতেছে না। অতিরিক্ত কাজ যখন সে নিজে করার চেষ্টা করবে, তখন কি হবে, সে বড় হয়ে ফুলে যাবে। এখন এই যে বড় হয়ে ফুলে যাওয়ার যে রোগটা, এটাই হচ্ছে আমাদের আয়োডিনের অভাবে হওয়া গয়টার বা গলগণ্ড। এরপরে প্রশ্নটা কি বলছে, গাছের পাতায় ক্লোরোসিসের লক্ষণগুলো লিখো। ক্লোরোসিস কি জিনিস? এই ওয়ার্ডটা শুনলেই আমার মাথায় কি আসতেছে, ক্লোরোফিল কথাটা মাথায় আসতেছে না? ক্লোরোফিল। তাহলে ক্লোরোসিস হচ্ছে এরকম একটা রোগ, যে রোগ হইলে উদ্ভিদের ক্লোরোফিল উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যায়। দেখো, ক্লোরোফিল উদ্ভিদ দেহকে সবুজ বর্ণ দান করে। যদি ক্লোরোফিলই তৈরি না হয়, সেক্ষেত্রে কি হবে, উদ্ভিদ দেহটা সবুজ বর্ণ আর থাকতে পারবে না, কি হবে, হলুদ বর্ণ মানে ধারণ করবে। এখন বিভিন্ন ধরনের যে খনিজ উপাদানগুলো উদ্ভিদ মাটির নিচে থেকে গ্রহণ করে, ওই খনিজ উপাদান, এগুলোকে আমরা অত্যাবশ্যকীয় উপাদান বলি, কারণ এগুলো উদ্ভিদে বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অত্যাবশ্যকীয় খনিজ উপাদানগুলোর অভাবে কিন্তু এই ক্লোরোসিস রোগটা হইতে পারে। সেক্ষেত্রে নাইট্রোজেন, সালফার, আয়রন, এগুলোর অভাব হইলে আমরা ক্লোরোসিস হইতে দেখি। এখন ক্লোরোফিল তৈরি করার জন্য এই উপাদানগুলো লাগে, যেহেতু এই উপাদানগুলো সে নিতে পারতেছে না, যার জন্য ক্লোরোফিল তৈরি হইতে পারতেছে না। ক্লোরোফিল যেহেতু তৈরি হইতে পারতেছে না, এই জন্য গাছের পাতা সবুজ থাকতে পারতেছে না এবং হলুদ রং ধারণ করতেছে। তাহলে এই রোগটা কি, গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার রোগটা। এই প্রক্রিয়াটাকে আমরা ক্লোরোসিস বলি, যে প্রক্রিয়ায় গাছের পাতা হলুদ হয়ে যাইতে থাকে। এখন এর যে লক্ষণগুলো, এই যে সবার প্রথমে তো হলুদ হয়ে যাবে, এটা তো আমরা বললামই, পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি কমে যাচ্ছে। এখন বৃদ্ধি কমে যাওয়ার কারণ হচ্ছে তোমার এই খনিজ উপাদানগুলো যদি না থাকে, এগুলো তোমার ক্লোরোসিস প্রক্রিয়াটাকে বন্ধ রাখার সাথে সাথে উদ্ভিদের বৃদ্ধিতেও সাহায্য করে, সেক্ষেত্রে গাছের বৃদ্ধি কমে যাবে।
ফুল ফল কম হবে, গাছের পাতা ঝরে যাবে, কারণ খনিজ উপাদানগুলা এই যে বিভিন্ন ধরনের কাজগুলা এগুলা করে থাকে। তাহলে খনিজ উপাদানগুলো যদি উদ্ভিদ নিতে না পারে তাহলে আমরা এই সমস্যাগুলো দেখব। মেনলি ক্লোরোসিসের লক্ষণ না, মানে ক্লোরোসিস হইলে তো এগুলো হবেই, ক্লোরোসিস হচ্ছে তোমার খনিজ উপাদানের ঘাটতির কারণে, তখন এই সিমটমগুলো অটোই দেখা যাবে। এগুলো ক্লোরোসিসের লক্ষণ মানে এক্স্যাক্ট এটা বলা যায় না, এটা খনিজ উপাদানের লক্ষণ, মানে অভাবজনিত লক্ষণ। এরপরে অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? এখন অগ্নাশয় কি জিনিস আগে এটা বোঝা লাগবে। অগ্নাশয় হচ্ছে এরকম একটা অর্গান যেটা পাকস্থলীর নিচে দিয়ে থাকতেছে। ধরো এটা হচ্ছে আমি একটা পাকস্থলী আঁকলাম, এই যে পাকস্থলীটা, পাকস্থলীর এই জায়গার যে ভাঁজটা এটাকে আমরা বলি হচ্ছে ডিউডেনাম। এই ডিউডেনামের এই জায়গাটায় এরকম পাতার মতো দেখতে একটা অংশ থাকতেছে বা অঙ্গ থাকতেছে, এই অঙ্গটাকে আমরা বলবো হচ্ছে অগ্নাশয়। এখন ও এই দিক থেকে দেখতে মানে পাশ থেকে দেখতে পাতার মতো, কিন্তু ওকে যদি আমি এরকম প্রস্থচ্ছেদ বরাবর কেটে ফেলি তাহলে উপর দিক থেকে তাকাইলে দেখবা হচ্ছে গোলাকার, তার ভিতরে এরকম স্ট্রাকচার আমরা দেখতে পাই। দেখো এরকম অংশ, ভিতরে এরকম অনেকগুলা গ্রন্থি আছে যেগুলাকে আমরা বলবো হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স। এগুলা থেকে তোমার হরমোনও নিঃসৃত হয়, এনজাইমও নিঃসৃত হয়। এই যে একই সাথে হরমোন আর এনজাইম নিঃসরণ করতেছে, এই জন্য কিন্তু আমরা অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলবো। তাহলে গ্রন্থি আমাদের দুই ধরনের, একটা বহিঃখরা আর একটা অন্তঃখরা। আচ্ছা এই জায়গায় তো লেখা আছে, এই যে একটা বহিঃখরা আর একটা হচ্ছে অন্তঃখরা। অন্তঃখরা গ্রন্থি কি করে? হরমোন নিঃসরণ করে, হরমোন নিঃসরণ করতেছে। আর বহিঃখরা কি করে? এনজাইম নিঃসরণ করে। তাহলে অগ্নাশয় থেকে এই দুইটা জিনিসই খরিত হবে। এনজাইমগুলো কি কি? তিন ধরনের এনজাইম আছে, ট্রিপসিন, লাইপেজ আর অ্যামাইলেজ। ট্রিপসিন কি করে? আমিষ পরিপাকে সাহায্য করে, লাইপেজ স্নেহ পরিপাকে সাহায্য করে এবং অ্যামাইলেজ শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। এটা কিন্তু মনে রাখা লাগবে, তোমাদের পঞ্চম অধ্যায়ের শেষের দিকে যে খাদ্য পরিপাকগুলো আছে ওখানে কিন্তু আমরা এইগুলো প্রভাবক হিসেবে ব্যবহার করি। ট্রিপসিন আমিষ পরিপাকে সাহায্য করবে, লাইপেজ স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করবে এবং অ্যামাইলেজ শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করবে। এই ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ এগুলো হচ্ছে এনজাইম। দেখো এগুলো হচ্ছে এনজাইম। তাহলে এই এনজাইমগুলা অগ্নাশয় থেকে নিঃসৃত হচ্ছে এবং খাদ্য পরিপাকে সাহায্য করতেছে। এরপরে আবার দেখো আমরা তো ওকে অন্তঃক্ষরাও বলছি, তার মানে ও হরমোনও নিঃসরণ করবে। দুই ধরনের হরমোন নিঃসরণ করে, একটা হচ্ছে ইনসুলিন আর একটা গ্লুকাগন। এই যে দেখো গ্লুকাগন আর ইনসুলিন, এই ইনসুলিন ওয়ার্ডটা তোমরা অনেক শুনে থাকবা যদি তোমাদের ফ্যামিলিতে কোনো ডায়াবেটিক্স রোগী থাকে। সেক্ষেত্রে ডায়াবেটিক্স হলে আমরা দেখি যে রক্তে গ্লুকোজের মাত্রা অনেক বেশি বেড়ে গেছে, ইনসুলিন পুশ করার মাধ্যমে কি হয়, ওই গ্লুকোজের মাত্রাটা নামায় আনা হয়। সেক্ষেত্রে গ্লুকাগন আর ইনসুলিন কিন্তু তোমার অগ্নাশয় থেকে নিঃসৃত হচ্ছে এবং ওরা আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণে রাখতেছে। গ্লুকোজ যদি কম হয় সেক্ষেত্রে বাড়ায়, যদি বেড়ে যায় সেক্ষেত্রে কমিয়ে দেয়। তাহলে গ্লুকাগন আর ইনসুলিন এই দুইটা হচ্ছে হরমোন, এই যে হরমোন হচ্ছে এই দুইটা এবং এনজাইম হচ্ছে ওই তিনটা। তাহলে হরমোন আর এনজাইম দুইটাই ক্ষরণ করতেছে, তার মানে সে একই সাথে অন্তঃক্ষরা গ্রন্থিও বহিঃক্ষরা গ্রন্থিও। অন্ত আর বহিঃক্ষরা গ্রন্থি হওয়ার কারণে অগ্নাশয়কে আমরা মিশ্র গ্রন্থি বললাম। এরপরে আসো উদ্ভিদের ডাইব্যাক রোগের কারণ। ডাইব্যাক রোগ হইলে কি হয়? টিস্যুগুলো মরে যাইতে থাকে। এখন রোগটা কি জন্য হয়? এই ডাইব্যাক রোগটা ওই যে তোমার অত্যাবশ্যকীয় খনিজ উপাদানগুলো বললাম, ওই খনিজ উপাদানের অভাবজনিত রোগ। খনিজের অভাবজনিত এক ধরনের রোগ, যেটা যে ক্লোরোসিস একটু আগে বললাম, ক্লোরোসিসও তোমার খনিজ উপাদানের অভাবে হয়। সেক্ষেত্রে এই রোগের ক্ষেত্রে কি হয় দেখো, উদ্ভিদের মূল, কাণ্ড, পাতার শীর্ষ থেকে শুরু করে ধীরে ধীরে পুরো অংশ মরে যেতে থাকে, মানে উদ্ভিদের কোষগুলা বা টিস্যুগুলা মরে যেতে থাকে। সাধারণত সালফারের অভাবে এই রোগটা হয়, সালফারের অভাবে ডাইব্যাক হয়, সালফারের অভাবে কিন্তু তোমার ক্লোরোসিসও হইতে পারে। তাহলে এই যে সালফারের অভাবে, সালফার মাটির নিচ থেকে গ্রহণ করবে, যদি মাটির নিচে সালফার না থাকে সেক্ষেত্রে উদ্ভিদ কিভাবে গ্রহণ করবে? তখন ওর এই সালফারের অভাবজনিত রোগটা দেখা যাবে। এছাড়াও ছত্রাকে বা ব্যাকটেরিয়ার সংক্রমণে, পুষ্টির অভাব, পরিবেশগত চাপ, মানে এই যে আবহাওয়া যদি অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা থাকে, এই ইত্যাদি কারণে ডাইব্যাক রোগটা হইতে পারে। তাহলে আমাদেরকে কারণ জিজ্ঞেস করছে, তাই না? কারণ হিসেবে আমরা সবার প্রথমে বলবো হচ্ছে এই খনিজ উপাদানটা যদি না থাকে, সালফার যদি মাটির নিচ থেকে সে গ্রহণ করতে না পারে। আর এছাড়াও আরও কি কি, ব্যাকটেরিয়ার আক্রমণ হইলেও টিস্যুগুলো মরে যেতে পারে, পুষ্টির অভাব হইলেও, পুষ্টি বলতে তো এই যে খনিজ উপাদানগুলোই তো উদ্ভিদের পুষ্টি, উদ্ভিদ তো আর আমাদের মতো খাবার খায় না। তারপর পরিবেশগত চাপের কারণেও ডাইব্যাক রোগটা হইতে পারে।
ডাইবেক রোগের ফলে উদ্ভিদের পাতা ধীরে ধীরে ঝরে পড়তে থাকে, কখনো কখনো পুরা গাছটাই মরে যায়। ওই যে টিস্যুগুলো মরে যেতে থাকে, সেক্ষেত্রে একসময় পুরা গাছও তো মরে যেতে পারে। তাহলে এটা গেল আমাদের ডাইবেক রোগ। এরপরে কি বলছে, গর্ভবতী নারীর দেহে লৌহের অভাব হলে কোন রোগটি হয়? লৌহ হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা তৈরি করে। এই যে লৌহ বা আয়রন, এটা কি করে? আমাদের আরবিসি তৈরি করে, রেড ব্লাড সেল তৈরি করে না, মেইনলি মানে ওর উপাদান হিসেবে আমরা বলতে পারি। সেক্ষেত্রে আয়রন যদি না থাকে তখন লোহিত রক্তকণিকা কমে যাবে, তখন কি হবে? রক্ত না থাকলে আমরা কি বলি? রক্ত শূন্যতা বলি, তাই না? তাহলে এই কথাটাই বলছে, গর্ভবতী নারীর দেহে লৌহের অভাব হলে রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা এই রোগটা দেখা দিবে। রক্ত শূন্যতা যেখানে কি হয়, রক্ত উৎপন্ন হইতে পারে না। আমাদের যে হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকাটা লোহিত হওয়ার কারণ কি? হিমোগ্লোবিনের কারণে হচ্ছে লাল হয়। লোহিত রক্তকণিকা লাল বর্ণ ধারণ করার কারণ হচ্ছে এই যে হিম অংশটা, এখানে কি থাকতেছে? হিম অংশের ভিতর তোমার আয়রন থাকতেছে, আয়রন বা লৌহ থাকতেছে। এটার কারণেই কিন্তু লোহিত রক্তকণিকাটা লাল হয়। তাহলে হিমোগ্লোবিনের ভিতর আয়রন একটা গুরুত্বপূর্ণ অংশ, আর গ্লোবিন যে অংশটুকু, গ্লোবিন হচ্ছে তোমার একটা প্রোটিন, এটা হচ্ছে প্রোটিন। তাহলে এই যে হিমোগ্লোবিন, এটা কি করতেছে? আমাদের লোহিত রক্তকণিকা মানে তৈরিতে সাহায্য করতেছে। তাহলে তৈরিতে না, মেনলি লাল বর্ণ দেওয়ার জন্য সাহায্য করতেছে। তাহলে গর্ভাবস্থায় যদি লৌহ ঘটিত খাদ্য উপাদান যথাযথভাবে শোষিত না হয়, বা তুমি যদি যথাযথভাবে লৌহ সমৃদ্ধ খাবার না খাও, সেক্ষেত্রে তোমার রক্ত শূন্যতা দেখা দিবে। লৌহ সমৃদ্ধ খাবারগুলো কি কি? যকৃৎ মানে হচ্ছে কলিজা, তারপরে তোমার মাংস, ডিম, তারপরে চীনাবাদাম, শাকসবজি, বরবটি, মসুর ডাল, খেজুরের গুড় ইত্যাদি হচ্ছে আমাদের লৌহ সমৃদ্ধ খাদ্য। এই খাবারগুলা যথাযথভাবে গ্রহণ করলে আমাদের লৌহের চাহিদা পূরণ হবে। সেক্ষেত্রেও যদি চাহিদাটা পূরণ না হয় তাহলে আমাদেরকে আয়রন ট্যাবলেট খাইতে হবে। আয়রন ট্যাবলেট আমাদের দেহে আয়রনের যোগান দিবে এবং রক্ত শূন্যতা থেকে রক্ষা করবে। তাহলে এই যে লৌহের অভাব বললো, লৌহের অভাব বললেই আমরা কি বুঝতে পারবো? ওখানে হচ্ছে রক্ত শূন্যতা দেখা দেয়। কিন্তু থ্যালাসেমিয়া যে রোগীরা, ওদের দেহে কিন্তু তোমার রক্ত শূন্যতা থাকে। থ্যালাসেমিয়া একটা রোগ আছে, যে রোগটায় রক্ত শূন্যতাই হয়, এই যে এই রক্ত শূন্যতাটা, কিন্তু ওরা আয়রন ট্যাবলেট খাইতে পারে না। কিরকম না ব্যাপারটা দেখো, ওদের দেহে রক্ত উৎপন্ন হচ্ছে না, তাহলে আয়রন ট্যাবলেট খাওয়া লাগবে। কারণ একটু আগে আমরা কি বললাম, রক্ত শূন্যতা হইলে আয়রন যুক্ত যে খাবারগুলো, আয়রন যুক্ত ট্যাবলেট দেওয়া লাগবে। কিন্তু এই থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে এটার উল্টাটা, ওরাও রক্ত শূন্যতায় ভুগে, কিন্তু ওরা হচ্ছে আয়রন সমৃদ্ধ খাবার খাইতে পারে না, কারণ ওদের বডি আয়রন অ্যাবজর্ব করতে পারে না, জমাট বেঁধে যায়। এখন শরীরের ভিতর যদি এই আয়রনগুলো জমাট বেঁধে যায়, সেক্ষেত্রে তো রক্তনালীগুলা ব্লক হয়ে যেতে পারে, মানে সমস্যা তৈরি হতে পারে, যার জন্য ওরা কিন্তু আয়রন সমৃদ্ধ খাবার খেতে পারে না। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারলাম। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।